আমরা এখন একটা গল্পের দুনিয়ায় বাস করি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি, আপনি, আমরা সবাই সেলফোনটা হাতে নিই। সেলফোন হাতে নিয়ে আমরা কী দেখি? গল্পের দুনিয়া। মানুষের সাথে মানুষের গল্প, পশুর সাথে মানুষের গল্প, প্রকৃতির সাথে মানুষের গল্প। আমরা গল্প দিয়ে আরেকটা মানুষকে খুঁজে নেই। সেই গল্পে আমরা দেখি হিংসা, বিদ্বেষ, ঘৃণা, নানা কিছু। আবার মানুষের ভালোবাসার গল্পও সেখানে আছে। ভালোবাসা দিয়ে একটা মানুষ আরেকটা মানুষকে টেনে নিয়ে যায়। সেই ভালোবাসাতে কোনো স্বার্থ থাকে না, কেমন যেন এমনি আমি ওই মানুষটার জন্য কাজ করতে চাই, মানুষগুলোর জন্য কাজ করতে চাই। স্টোরিজ ফর হিউম্যানিটি। আমরা সেই গল্পগুলো বলার চেষ্টা করব। দর্শক, সেরকম কিছু গল্প নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। মানুষের জন্য যারা কথা বলেন। ফারহানা শারমিন ইমু পেশায় স্থপতি, কিন্তু কাজ করছেন জুলাই আহতদের নিয়ে। আমরা জানি সরকারি দিক থেকে নানা রকমের ব্যবস্থা আছে, তা নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরেও ছোট্ট একটা গ্রুপ হয়ে কেন আপনি একজন স্থপতি হিসেবে এখানে কাজ করছেন, এবং এই গ্রুপে আসলে কারা আছে? এটি কি কোনো সংগঠন বা কোনো ফাউন্ডেশন, নাকি শুধুই কিছু বন্ধুর চেষ্টা, কিছু মানুষের চেষ্টা? অনেক অনেক ধন্যবাদ। প্রশ্নটা এক কথায় উত্তর দেওয়া যাচ্ছে না। প্রশ্নটা অনেক কথাই শুনতে চাই। প্রশ্নটার বিভিন্ন অংশ নিয়ে যদি আমি আমার উত্তরটাকে যদি একেবারে আমাদের এই কাজটা কেন্দ্রিক যাত্রা যে শুরুটা, সেইটাতে যদি আসি, আমার মনে হয় আমরা যারা একসাথে কাজ করছি তারা এক একজন মানুষ, আমাদের যে মনুষ্যত্ব, সেই জায়গা থেকে, সেই প্রাণের টান থেকেই এই কাজটার মধ্যে গিয়েছিলাম। আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, 2, 3, 4 এই তারিখগুলোতে যখন টেলিভিশনের কিংবা ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়ায় যখন আমি সেই ঘটনাগুলো দেখছিলাম, একটু এই ভিডিওগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি, সেগুলো ঠিক গ্রহণযোগ্য নয়। আমরা কেউ ওটা নিতে পারছিলাম না। ঘরে ঘরে মানুষজন তখন এই ভিডিওগুলো দেখে কান্নাকাটি করছিল। তো আমি সামহাও হাসপাতালের চিত্রগুলো, যারা আহত হয়েছেন সেই 18 জুলাই থেকে, তাদের অবস্থাগুলো যতটুকু এসছিল, আমরা পরে জানতে পেরেছি আসলে যা ঘটেছিল তার 100 ভাগের 1 ভাগও মিডিয়াতে আসে নাই। যতটুকু দেখতে পেয়েছি সেইটুকু দেখেই আমার ওই মুহূর্তেই হাসপাতালে তাদের পাশে দাঁড়ানোর একটা প্রাণের টান কাজ করছিল। এবং 5 তারিখে তথাকথিত আমরা সকলে স্বাধীন হলাম। আমার কাছে ওই স্বাধীনতাটা ছিল যে আমি আমার মতো করে রাস্তায় বেরিয়ে যেতে পারছি। হ্যাঁ, ওই স্বাধীনতাটা পাবার সাথে সাথেই আমি 6 তারিখে আসলে হাসপাতালে যাওয়া শুরু করি। যেই মানুষগুলো গুলি খেয়েছে এবং আঘাত পেয়েছে, তাদেরকে আমার সশরীরে তাদের পাশে দাঁড়িয়ে থাকতে হবে, শুধু এইটুকুই আমার মনে হয়েছিল। এবং আমার ব্যক্তিগতভাবে আমার শুরুটা এরকম, আমি শুরুতে আমাদের স্থপতিদেরই একটা ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বলেছিলাম যে আমরা ওদের জন্য কিছু করব না, যারা ইনজিওর্ড হয়েছে, আহত হয়েছে, তাদের জন্য আমাদের কিছু করবার নেই। তখন আমার একজন সিনিয়র ভাই বললেন যে তোমার মতো আরেকজন ভাবছে, উনি কিন্তু স্থপতি নন, তুমি তার সাথে যোগাযোগ করো। আমি তার সাথে যোগাযোগ করলাম। তারপরে 7 তারিখে তাকে সহ আমরা, আমার বন্ধু কনক, আমার আরেকজন বড় ভাই কামরুল ভাই, ওনারা সাথে ছিলেন। আমরা একসাথে আবার গেলাম, আমরা পঙ্গু হাসপাতালে গেলাম। 15ই অগাস্ট নাগাদ আমি দেখলাম যে সেই গ্রুপটাই কিভাবে যেন 500 লোকের গ্রুপ হয়ে গিয়েছে। যেই 5 জন ছিল, বাকি 4 জন অনেকজনকে যুক্ত করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ওদের জন্য কিছু একটা আমরা করতে চাই সেই জায়গা থেকে। এখন আসলে কত দূর আসলেন? যেই সংগঠনটা, সেটা তার নামটা আমি জানতে চাই, বা গ্রুপ, আপনি যেটা বলছিলেন যে আপনি সংগঠন বলতে চান না। এখন আমরা তো প্রায় বলা যেতে পারে যে 1 বছরের কাছাকাছি সময় চলে আসছে। 8 মাস। কত দূর আসলেন আপনারা? আসলে এই চেষ্টাটা কত দূর আসলো? ওই যে পরবর্তীতে কালকে কি করব, পরশু কি করব, তারপরের দিন কি করব, এইটুকু ছোট 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 করে আমাদের প্ল্যানগুলো হয়েছে পরের দিনের। এবং আমরা প্রতিদিন শিখেছি। এরকম করতে করতে এখন হচ্ছে, আমরা তো শুরুতে ওই যে বলছিলাম যে
আমরা ভেতরে হাসপাতাল, এবং 5টা মাত্র হাসপাতাল, বাংলাদেশ জুড়ে কত হাসপাতাল আছে চিন্তা করেন। আমরা 5টা হাসপাতালে কাজ করতে পেরেছি। ওই যে বলছিলাম আমরা আসলে পরিসরটা খুব ছোট। আমরা 5টা হাসপাতালে এই পেশেন্টদেরকে সহায়তা করবার জন্য, হ্যাঁ দেখতে পাচ্ছি তারা এবং তাদের অ্যাটেন্ডেন্টরা কিছু না খেয়ে থাকছে, তাদের খাবার পৌঁছাতে হবে, তো প্রতিদিন খাবারের জন্য। তখন আমাদের সঙ্গে একজন ছিলেন স্থপতি মেঘনা, সে স্থপতি হলেও সে আসানিয়া মিশন ক্যান্সার জেনারেল অ্যান্ড ক্যান্সার হসপিটাল, যেটা সেখানকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হবার কারণে আমরা সেই জায়গার একটা বড় সাপোর্ট পাই। এবং সেখান থেকেই তাদের কিচেনে সকলের রান্না হতো। প্রায় 35 থেকে 40 জন ভলান্টিয়ার ওই স্টুডেন্টরা ওই কলেজ থেকে বাসে করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হসপিটালগুলোতে থাকতো, তারা ডিউটি দিত। এই যে বাচ্চাগুলো মানে 4th ইয়ারের মেয়েগুলো, বেশিরভাগ মেয়ে ছিল, এরা সব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতো। কখন এদেরকে নিলাম, যখন দেখলাম যে সিম্পল ড্রেসিং করার লোক নাই। আমরা এরকম দেখেছি যে বেডে শুয়ে এখানে পুরো কাটা পেশেন্ট নিজে নিজে ড্রেসিং করছে, চিৎকার করছে আর ড্রেসিং তো না, মানে ওই জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগাচ্ছে, এরকমও দেখেছি। তো ওরা সকাল থেকে গিয়ে ওখানে থাকতো, ওদের সাথে বাসে একবারে খাবার প্যাকেট করে চলে যেত। তখন ওই যে বলছিলাম আমাদের গ্রুপটা অনেক বড় একটা গ্রুপ হয়ে গেল, সেখান থেকে আমরা বিশাল সাপোর্ট পাই। অনেকে এগিয়ে এসে বলছে কালকে খাবার আমরা দিব, পরশুর খাবার আমরা দিব। অর্থ সাহায্য যেটা দেওয়া সেগুলোও বেশ বড় অঙ্কের করা হয়েছে, কারণ আমাদের তখন একজনের অফিসিয়াল অ্যাকাউন্ট তখন ইউজ করা হয়েছিল, সেখানে বিভিন্ন জন ফান্ড পাঠিয়েছে, সেই ফান্ডটা দিয়ে আমরা কাজগুলো করছিলাম। হ্যাঁ, সব ব্যক্তি ফান্ড, মানে যে যার মতো করে ওই অ্যাকাউন্টে কিংবা বিকাশে টাকা পাঠিয়েছে, সেইগুলো দিয়ে আমরা কাজ করছিলাম। আপনারা সবাই দেখেছেন না, একটা ভিডিও খুব ভাইরাল হলো, সবাই সারা বিশ্ববাসী কেঁদেছিল। একটা 4তলা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে কার্নিশে ঝুলে থাকা ছেলেটাকে গুলি করা হচ্ছে। আমি শুধু নাইমকে বলছিলাম যে আমি ওকে, সত্যি কথা আমার শুধু ওকে এক ঝলক দেখতে ইচ্ছা করছিল। তো আমি গিয়ে যে দৃশ্যটা দেখলাম সেটাও একেবারেই অগ্রহণযোগ্য একটা দৃশ্য। একটা অন্ধকার রুমের মধ্যে এই ছেলেটা পড়েছিল, শুয়েছিল বললে ভুল হবে, পড়েছিল, কারণ ওর নিচের অংশ, কোমর থেকে নিচের অংশ প্যারালাইজড, মানে ও হাঁটতে পারতো না। এই ছেলেটার হাতে টাকা আছে, ও জানে না এটা কিভাবে খরচ করতে হবে, কোথায় গেলে ও সুচিকিৎসা পাবে। আমির হোসেনের এই অপারেশনের পর প্রায় 2.5 মাস সে সিআরপিতে ছিল। আপনারা জানেন সিআরপিতে ফিজিওথেরাপির যে চিকিৎসাটা আছে, সেইখানে ওনারাও বিনা খরচে, ওনারা আন্দোলনে আহতদের সকলের জন্যই বিনা খরচের ব্যবস্থা করেছিল। আমরা প্রতিটা ক্ষেত্রেই যখন যেখানে আমাদের পেশেন্টদেরকে রেখেছি তখন চেষ্টা করেছি যে আমাদের যে মেম্বাররা আমাদের যে গ্রুপে আছেন তারা ভীষণভাবে, আমি তাদেরকে ধন্যবাদ, আমি কৃতজ্ঞ তাদের কাছে, কারণ খুব কি বলবো, খুব স্বতঃস্ফূর্তভাবেই ওনারা আমাদেরকে এই সহায়তাগুলো করেছেন বিভিন্ন সূত্র থেকে, যে যেখান থেকে পেরেছে। মনে করেন সিআরপিতে আমার বন্ধুর বন্ধু, লন্ডনে থাকা বন্ধু, তার বন্ধু সিআরপিতে আছেন ডক্টর, ওনার থ্রুতে আমরা আমির হোসেনকে ওখানে পাঠাই, এবং আমির হোসেন একটু বলবো যে অন্যদের তুলনায় একটু কেয়ার বেশি সেখানে পায়। এখন এই ছেলেটা আপনার সামনে দিয়ে হেঁটে গেলে আপনি বুঝবেন না যে ও কখনো কোনো গুলি খেয়েছে। আমি একদম সত্যি কথা বলি, প্রত্যেকটা কেস, প্রত্যেকটা পেশেন্ট, তার ফ্যামিলি এক একটা উপন্যাস, যেটা আমি কখনোই ওদের কাছে না গেলে বুঝতে পারতাম না। একটা আঘাত, একটা গুলি, একটা পুরো পরিবার, তার ভবিষ্যৎ ধ্বংস করে দেয়, পরিবর্তন করে দেয়। আমরা যখন বলছি 1400 মানুষ মারা গিয়েছে, 20,000 আহত হয়েছে, তখন আমি বলছি 20,000 আহত না, আমার পরিসংখ্যানে অন্তত এক একটা ফ্যামিলিতে আপনি 4 থেকে 7 জন নাগরিক, মানে ফ্যামিলি মেম্বার ধরে নিয়ে আপনি কাউন্ট করবেন। 20,000 মানুষ আহত হয় নাই। এই অভ্যুত্থানে অ্যাটলিস্ট 1 লাখ 1.5 লাখ মানুষ আহত হয়েছে।
তাহলে আমাদের এত বড় ফান্ড, এত সহযোগিতা, এত সহায়তা, এত উদ্যোগ, সেগুলো কোথায়? আমি বারবার বলছি, অর্থ সহায়তা নয়, এই পরিবারগুলোর অভিভাবকত্ব নিতে হবে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা ছোট পরিসরে, একেবারেই ছোট পরিসরে যে কাজটা করছি, সেখানে আমরা অভিভাবকত্ব নিয়েই কাজ করছি। কীরকম সেটা? প্রসেসটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইজি। আমরা একটা সময় দেখলাম যে হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আমাদের গ্রুপের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যারা কিছু না কিছু করবার জন্য অস্থির হয়ে আছেন। এদিকে আমরা আমাদের গ্রুপ থেকে আমাদের এই ব্যাপারটা হয়ে গিয়েছে, মানে আমরা বুঝে গিয়েছি যে দায়িত্ব নিয়ে করতে হবে, এদেরকে শুধু টাকা দিয়ে দিলে হবে না। আমরা কিন্তু একই সাথে প্যারালালি সরকারের বিভিন্ন এজেন্সির সাথে এবং আমাদের মতো যারা সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক কোনো ধরনের ফরমেশন ছাড়াই, আমাদের মতো কিন্তু আরও গ্রুপ আছে যারা শুরু থেকে কাজ করছিল, এখন আর করছে না বা এখনও করছে, এদের সাথে সবার সাথে যোগাযোগ স্থাপন করে আমরা কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছিলাম। সেটা প্যারালালি চলছিল। আমরা যেটা করেছি, আমাদের সিস্টেমটা হচ্ছে, ধরেন প্রবাসী কিংবা যে কোনো একজন গার্জেনশিপ নিচ্ছেন, এই দুজন আহতর বা এই দুইটা ফ্যামিলির গার্জেনশিপ একজন নিয়েছেন। আমরা পুরো জিনিসটা কোঅর্ডিনেট করছি নিড অ্যাসেসমেন্টের উপর বেস করে। আমাদের কতগুলো প্যারামিটার্স আছে যে এই খাতে আমরা নিড অ্যাসেসমেন্টটা করবো, ওর কী প্রয়োজন সেটা বের করব। ইটস নট দ্যাট যে ও আমাকে বললো বলে সেটা করছি। আমরা কিন্তু তার চিকিৎসা বাবদ কী খরচ লাগবে মান্থলি, সেটা নিয়েছি ডাক্তারের কাছ থেকে। এরকম একটা খাত, মানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকের জন্য আলাদা ফাইল আছে। সো আমরা জানি যে মান্থলি এই পরিবারটার ধরেন 10 টাকা লাগবে। আমার গার্জেন তাকে সরাসরি বিকাশে টাকাটা পাঠিয়ে দেয়। আমরা কিন্তু এই 10 টাকাটা একবারে তাকে দেই না, মাসে হয় 4 বার বা 3 বার ভেঙে সরাসরি তার কাছে টাকাটা পাঠানো হচ্ছে এবং এই পুরো জিনিসটা মনিটর করা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। আমি একটু জানতে চাই যে এই যে অভিভাবকত্ব নেওয়ার যে প্রক্রিয়াটি, এটি আসলে কি কতদিন পর্যন্ত থাকবে, নাকি আজীবন, নাকি আসলে একটা নির্দিষ্ট কোনো চিকিৎসা সেবার অভিভাবকত্ব নিচ্ছে কিংবা শিক্ষা? যতদিন পর্যন্ত এই পরিবারটা আগের অবস্থায় ফিরে না যায়। আগের অবস্থা মানে হচ্ছে হয় আগের অবস্থা বা তার চেয়ে ভালো অবস্থা। এটার মানে হচ্ছে ওই ফ্যামিলির তো একটা ইকোসিস্টেম ছিল, সেখানে একজন উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন যিনি উপার্জন করে টাকা নিয়ে আসতেন, সেটা দিয়ে পরিবারটা চলছিল। সেই উপার্জনক্ষম ব্যক্তিকে, সে যদি আহত না হয়ে আহতের বাবা হয়, ভাই হয় কিংবা নিজে হয়, সে প্রথম কথা হচ্ছে কমপ্লিট ওয়েলনেস, পরিপূর্ণ সুস্থতার প্রয়োজন। এখন অনেক পেশেন্ট আছে যারা কখনোই পুরো সুস্থ হবে না। এই জায়গাটাতে আমি একটা প্রশ্ন করতে চাই ইমু, সেটা হচ্ছে যে আপনি তো বেশ 8 মাস ধরে কাজ করছেন এবং বেশ গভীরে যেই কাজ করছেন, সরকারের দিক থেকে যে উদ্যোগগুলো আছে যে এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, 3টা ক্যাটাগরিতে আসলে তারা সেই সহায়তা দেওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেক শহীদ পরিবার 30 লাখ টাকা পাবেন এবং আহতরা আজীবন ভাতা এবং চিকিৎসার সুবিধা পাবেন। গুরুতর আহতরা 5 লাখ টাকা এককালীন, 20,000 টাকা মাসে। বি ক্যাটাগরির হচ্ছে 3 লাখ টাকা এককালীন, 15,000 টাকা মাসে, এবং সি ক্যাটাগরি যারা আছেন তারা আসলে কোনো আর্থিক সহায়তা নেই। কাজ করতে চেয়ে আপনারা কি দেখেছেন এই 3 লাখ টাকা, 5 লাখ টাকা আদতেই কতটা গুরুত্ব রাখে আসলে একটা পরিবারের জন্য? এবং সি ক্যাটাগরি বলতে আসলে তারা যেটা বোঝাতে চেয়েছেন যে যাদেরকে আসলে তারা কোনো আর্থিক সহায়তা দেবেন না, শুধুমাত্র চিকিৎসা সেবা দেবেন, মানে এটার মূল্যায়ন আপনি কীভাবে করবেন? আমি মূল্যায়ন করব না। প্রথম কথা হচ্ছে এটা মূল্যায়ন করার মতো অবস্থানে আমি আছি বলে আমি মনে করি না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে 57 জন, হ্যাঁ, আপনার অভিজ্ঞতা কি? হ্যাঁ, আমি সেটাই বলছি, জানতে চাই। আমাদের যে 57 জন, আপনি এখন লাস্ট যেটা বললেন, সেই প্রজ্ঞাপন জারি হবার পরে আমাদের 57 জনের মধ্যে কেউ এখনও এই সহায়তাটা পায় নাই। মাসিক যে ভাতার ব্যাপারটা, এটা হলে কিন্তু আমরা যে কাজটা করছি সেটা আমরা ইচ্ছা করলেই বন্ধ করে দিতে পারি, কারণ আমরা তো এই কাজটাই করছি। মাসিক ভাতার ব্যাপারটা না হলে ওরা চলবে কিভাবে?
ওদের পরিবারগুলো চলবে কিভাবে? তো সরকার যদি এটা করা শুরু হয়, যেদিন থেকে শুরু করবে সেদিন থেকে হয়তো আমরা এখান থেকে, এটার উত্তর কি হবে সেটা আমি জানি না। আমি শুধু এইটুকুই বলতে পারবো, আমাদের তালিকার আহত ব্যক্তিদের কেউ মার্চ থেকে এই সুবিধা ভোগ করা শুরু করেন নাই। মাসিক, কিন্তু এই যে এককালীন 3 লাখ টাকা পাবে, এই আহতদের আসলে কি 5 লাখ 3 লাখ টাকায় আসলে তার সুস্থতা? আমি তো এটার উত্তর একটু আগেই আপনাকে দিয়েছি, যে আমি বিশ্বাস করি, প্রাণ থেকে বিশ্বাস করি, এদের 1 লাখ 3 লাখ 5 লাখ কেন 30 লাখ টাকা দিলেও আসলে হবে না। যারা গুরুতর আহত, যারা ভীষণভাবে অসচ্ছল পরিবারের, যারা শিক্ষার মানে শিক্ষিত নয়, আমি একদম প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলছি, সেই পরিবারগুলোকে আর্থিক সহায়তা নয়, তাদেরকে গাইড করতে হবে, তাদেরকে গাইডেন্স দিতে হবে, এখনও সেই কাজটা করতে হবে, তাদের মাথায় হাত রেখে দাঁড়াতে হবে। ভাই, আপনাকে সত্যি কথা বলি, এই যে বলছিলাম না যে যার যখন যা প্রয়োজন হচ্ছে ওষুধ কিনে দিচ্ছি, কিংবা টাকা একটু আধটু দিচ্ছি, কিংবা খাবারের ব্যবস্থা করছি, আমার তো মনে হয় তার চাইতেও বড় সহায়তা ছিল আমাদের ভলেন্টিয়াররা, এই ছেলে মেয়েগুলো তাদের বিছানার পাশে দাঁড়িয়ে তাদের মাথায় হাত রেখে যে কথা বলেছে। বিশ্বাস করেন ফারহানা, আমি হসপিটালে এখন পর্যন্ত একটাও ছবি তুলতে পারি নাই, কোনো আহতর ছবি তুলতে পারি নাই। তার কারণ হচ্ছে, যখনই তাদের দিকে তাকাতাম, তাদের যে চোখের শূন্য দৃষ্টি, এত অসহায়, এবং কিন্তু তারা তো বীর, তাদের তো এত অসহায় বোধ থাকার কথা না। একদম শুরু থেকে 5ই আগস্টের পর থেকে 6 তারিখ সকালবেলা থেকে বাংলাদেশের সমস্ত মানুষ যারা গুলি খায় নাই, আঘাত পায় নাই, এবং যাদের ঘটে শিক্ষার আলো আছে, যারা নিজেদেরকে সুশিক্ষিত মনে করেন, সুবাদ দিলাম, শিক্ষিত মনে করেন, তাদের সকলের এই মানুষগুলোর পাশে যে দাঁড়ানোর কথা ছিল, এবং এই মানুষগুলোর এত অসহায় ফিল করার কথা ছিল না। আমাদের জীবনে অনেক নতুন জিনিস, অনেকগুলো নতুন রিয়েলাইজেশন অ্যাড হয়েছে। আপনাকে আমি বলি, আমি সবসময় জানি, আমরা তো সবসময় জানি তো যে আমরা একটা গরিব দেশের মানুষ, তাই না? আমাদের দেশের বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে অবস্থান করছে। যতই বড় বড় কথা বলুক, বিভিন্ন সময় বিভিন্ন সরকার যখন আসে, তখন আমরা শুনি না যে কত বেড়ে গিয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, আমরা আসলে দরিদ্র। কিন্তু জানেন, আমরা মানসিকভাবে তার চাইতেও অনেক অনেক বেশি দরিদ্র। আমাদের যে ধনী আর দরিদ্রের মধ্যে যে শ্রেণী বৈষম্য, সেটা শুধু অর্থনৈতিক বৈষম্য নয়। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা আমরা দেখলাম, বৈষম্য বিরোধী আন্দোলনে ওটা তো প্রশ্নই ওঠে না, দূর তো হয় নাই। কিন্তু আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি যে আমরা মানুষকে কত ছোট চোখে দেখি। আজকে যদি 90% মানুষ, এই আহতরা 90% যদি এত দরিদ্র না হতো, তাহলে এত অবহেলা হতো না। তারা দরিদ্র হওয়ার কারণেই আসলে আমি একদম এটা ছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না। বৈষম্যর জায়গাটাতে ছিলাম আমরা, যে তারা আসলে গরিব বলেই আসলে সেই চিকিৎসা সেবা বা যে সহযোগিতা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না। আমাদের তাই মনে হচ্ছে। আমাদের গ্রুপে আমরা যারা একসাথে কাজ করছি, তাদের কিছু কিছু জায়গায় আসলে নতুন ধরনের উপলব্ধি হয়েছে। একটা উপলব্ধি আপনি যেটা বললেন সেটাতে আমাদের কাছে মনে হয়েছে যে সবটা মিলে, একটু আগে যেটা বলছিলাম, যে যদি এনারা এতটা অসচ্ছল, এতটা দরিদ্র না হতেন, তাহলে হয়তো চিকিৎসার জায়গাটাতে, কিংবা আসলে প্রায়োরিটির জায়গাটাতে, শুধু তো আমাদের দিক থেকে না, আমি তো বলবো যে আমি প্রথমত চাই বা চেয়েছিলাম যে সাধারণ জনগণ, আগে যেটা বলছিলাম, যার গায়ে গুলিটা লাগে নাই, সেই জনগণ এদের পাশে দাঁড়াবে। নিশ্চয়ই দাঁড়িয়েছে, কিন্তু যে সংখ্যায় আমরা ভেবেছিলাম দাঁড়ানোর কথা, তা পাওয়া যায় নাই। অন্তত 10 কোটি মানুষ যদি দাঁড়াতো, 10 কোটি 10,000 মানুষ দাঁড়ালেও আসলে এটা, আবারও বলছি, টাকাটার চাইতে বেশি আমাদের উপলব্ধি হচ্ছে এদের
মানে অভিভাবকত্ব, এদের পূর্ণাঙ্গ সহযোগিতা করা, এদেরকে মায়া করা, এইটা ধরেন সরকারের দিক থেকে আমরা যদি বলি যে ইন্টারিম গভর্নমেন্ট এদের অনেক ধরনের 15 বছরের যে সিন্ডিকেট সেটা ভেঙে সবগুলো কাজ করা, এই দেশ পরিচালনা সুষ্ঠুভাবে যেভাবে আমরা চাইছি, যেভাবে আমরা বাংলাদেশকে পেতে চাই, তাদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী সব কিছু করা হয়তো অনেকগুলো কারণ মিলে সম্ভব না, কিন্তু এদের দেখভাল করার জায়গাটা রাজনৈতিক দলগুলো, সরকারের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছ থেকে কি প্রায়োরিটি লিস্টে আপনি কখনো দেখেছেন এদের দায়িত্ব নেওয়ার জায়গাটা আসতে? আমরা যখন দেখি যে কোনো জায়গা থেকেই আমরা মানে ওই যে দায়িত্ব নিয়ে এদের সহযোগিতা করাটা, সেইটার বড় রাজনৈতিক দলগুলো আসলে সহযোগিতাটা কতটা করেছে দেখতে পেয়েছেন? আমরা পাই নাই, আমরা ভুল দেখতে পারি, কিন্তু আমরা দেখি নাই। নিশ্চয়ই করেছেন, নিশ্চয়ই করেছেন। আমি বারবার বলছি ফারহানা, আমরা তো ফোন কল পাচ্ছি, আমরা পেশেন্টগুলোকে দেখছি, না খেয়ে থাকতে দেখছি, একটা ফ্যামিলি এখন পর্যন্ত দেখছি ধ্বংস হয়ে যেতে। আমরা যখন শুরু করেছিলাম তখন কি আমরা ভেবেছি যে 8 মাস পর্যন্ত আমরা এখানে থাকবো? আমাদের প্রত্যেকের তো নিজস্ব পেশা আছে, আমরা তো একটা কিছু করে আমাদের পরিবারের জন্য কাজ করি, আমরা তো পেশাজীবী। আমরা কখনো ভাবি নাই যে এই স্টুডেন্টগুলো আমার সাথে কাজ করছে, এই যে বিভিন্ন প্রফেশনের স্টুডেন্ট আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডাক্তারি পড়ছে, এই যে ছেলে মেয়েগুলো কাজ করছে, তাদের পড়াশোনা আছে না, তাদেরকে ফিরে যেতে হবে না বাসায়, মানে কাজটা থেকে তো তাদের জায়গা মতো যেতে হবে। আমি বলছি যে রাষ্ট্র তো রাষ্ট্র, আমরা আমাদের জায়গা থেকে আবার বলছি, আমি আশা করছি যে আমি ভুল তথ্য দিচ্ছি, আমরা পাই নাই, আমরা দেখতে পাচ্ছি না সেই পূর্ণাঙ্গ সহযোগিতার হাত বাড়ানো কোনো গ্রুপ, কোনো সরকারি বলেন, বিরোধী তো না, অন্যান্য রাজনৈতিক দল বলেন, কোনো জায়গা থেকে আমরা সেই সাপোর্ট সিস্টেম দেখতে পাই নাই। আমরা যে এত চেষ্টা করলাম যে সরকারেরই কত 3-4টা মন্ত্রণালয় আলাদা আলাদাভাবে কাজ করছে, তাদের মধ্যে যে সমন্বয় করে একটা ছাতার নিচে, একটা আমব্রেলার আন্ডারে একটা মাস্টার প্ল্যান করে এই আহতদের জন্য সর্বাত্মক সর্বাঙ্গীন যে সহযোগিতা সিস্টেম তৈরি করা, সেইটা হতে দেখি নাই। এবং আমাদের রিয়েলাইজেশন হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে তারা দরিদ্র, এবং যুগে যুগে কালে কালে এই যে শ্রেণী বৈষম্য, এটা শুধু অর্থনৈতিক বৈষম্য না, এটা আমাদের মাথার ভেতরে সাইকো সোশ্যাল বৈষম্য। আমরা গরিবদেরকে মানুষ মনে করি না, অ্যান্ড এইটা যে কতটা সত্যি, এইটা এই কাজের মধ্যে না গেলে, এই 8 মাসের এক্সপিরিয়েন্স না হলে, আমি আসলে এটা আবার আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি কখনো বুঝতাম না। আমরা অনেকেই অনেক ধরনের মার্জিনালাইজড কমিউনিটিকে নিয়ে কাজ করি। আমি বোধহয় কিছুটা হলেও জানি যে ধনী আর দরিদ্রর মধ্যে ব্যবধানটা কী, কিন্তু বিশ্বাস করেন আমি 8 মাসের জার্নির মধ্য দিয়ে না গেলে বুঝতাম না যে আমার ভেতরের, আমার মনস্তাত্ত্বিক যে অংশ, সেইটা একটা গরিব মানুষকে মানুষ মনে করে না। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই আপনার কাছে যে তাহলে আপনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো আপনারা কেন বাইরে আসতে দিচ্ছেন না? কারণ যেভাবে বলছেন, এভাবে বললে তো আরো অনেক মানুষ উৎসাহী হবে, আগ্রহী হবে। আপনার প্রচার বিমুখ কেন? এখানে আসলে একটা প্রচার বিমুখ কিনা সেটাও কখনো মাথায় আসে নাই, প্রচার করব সেই চিন্তাটা আসে নাই। আমি তো একা না, আমার একটা গ্রুপ আছে, একটা ওয়ার্কিং গ্রুপ আছে, যে গ্রুপে অনেক ছোট বড় বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের মানুষ কাজ করছে। এদের কাউকেই আমি, তাদের তো প্রত্যেকের সোশ্যাল মিডিয়ায় আছে, ফেসবুক আছে, এদের কাউকেই তো আমি দেখি নাই যে আমরা এটা করেছি, আমরা সেটা করেছি বলে প্রচার করতে। একটু আগে যেটা বলছিলাম না, যে আমি কখনো ছবিই তুলতে পারি নাই তাদের, আমার কাছে মনে হয়েছে যে একটা ছবি তোলা মানে সেই মানুষটাকে অপমান করা, তাকে ছোট করা, তার একটা অসহায় অবস্থার আমি ছবিটা ধারণ করছি। সে যে কত বড় বীর, তার রক্তের বিনিময়ে আজকের এই 15 বছরের
নির্যাতন থেকে আমরা বেরোতে পেরেছি, তো তার যে অবস্থানটা সেটাকে ছোট করার কোনো অধিকার আমাদের কারো নাই। আমরা তো তার সাথে একটা ছবি তুলতে পারি নাই। আমাদের গ্রুপের মধ্যে অনেকেই ধরেন এমন হয়েছে, আমরা কিন্তু এখন যারা কাজ করছি, যারা এই যে পুনর্বাসন লেভেলটা নিয়ে কাজ করছি, যেটার নাম আমরা বলছি ভিশনারি ভয়েজ, এটারও একটা অন্য গল্প আছে। যাই হোক, এরা কখনো কাউকে এনভেলপে করে টাকা দিতে পারে নাই। হ্যাঁ, মানে এই মানুষগুলোই কিন্তু একসাথে হয়েছে। তো সেক্ষেত্রে তাহলে একটু ভিশনারি ভয়েসের একদম ছোট করে জানতে চাই, ভিশনারি ভয়েসের মানেটা কি আসলে? এটার গল্পটা খুবই মজার। আমরা কাজ করতে করতে একটা পর্যায়ে শুরুর দিকেই, তখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় উপকমিটি গঠিত হয়। 21 জন সদস্য বিশিষ্ট 21 জনই শিক্ষার্থী, মানে ছাত্র প্রতিনিধি, এই 21 জন মিলে হয়। আমরা তাদের সাথে যুক্ত ছিলাম। মানে আমি যেটা বলছিলাম যে আমরা আগে থেকে চিনতাম, সেই সূত্র ধরে তাদের উপর দায়িত্ব ছিল আহত, নিহত এবং নিখোঁজদের লিস্ট তৈরি করা এবং তাদের অবস্থার সম্পর্কে অবহিত হওয়া। তাদেরকে কিন্তু কোনো ফান্ড দেওয়া হয়নি। তাদের কাছ থেকে যেটা জেনেছি, সরকারিভাবে তাদেরকে কোনো ফান্ড দেওয়া হয়নি যে তোমরা সাহায্য করো। ওরা যখন খোঁজ খবর নিতে গিয়ে অনেকগুলো গুরুতর আহত পেশেন্ট, এদের খেতে পারছে না, এদের চলার টাকা নেই, এরকম পাচ্ছিল, তখন ওরা আমাকে ফোন করে, ম্যাম, আপু, প্লিজ এই আপনাদের গ্রুপ থেকে এনার দায়িত্ব নেন বলে আমাদের বেশ কিছু পেশেন্ট দিয়েছে। তো আমরা তো, বিশ্বাস করবেন কি না জানি না, প্রচার যে শব্দটা বলছিলেন সেটা মাথায় না আসার একটা প্রধান কারণ হচ্ছে আমরা তখন 24 ঘন্টা কাজ করতাম। মানে 24 ঘন্টাও আমাদের জন্য খালি মনে হতো যে 48 ঘন্টায় দিন হলে বোধহয় ভালো হয়, এরকম টাইপের মনে হতো। তো ওই জিনিসটা তো আসলে মাথাতে আসে নাই, প্রথম কথা। তো ওরা যখন আমাদেরকে পেশেন্ট দেওয়া শুরু করলো, তাদের দায়িত্বগুলো আমরা নিচ্ছি। হঠাৎ করে একদিন ওই সরকারি ওয়েবসাইটের ভেতর ঢুকে দেখি যে ওরকম কিছু নামের পাশে আর্কিটেক্ট ম্যাম লেখা, মানে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর্কিটেক্ট ম্যাম লেখা। আমি তখন আমার গ্রুপের পিচিদেরকে বললাম যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে যে কোনো একটা নাম দাও, ওখানে যাতে আর্কিটেক্ট ম্যামটা না থাকে। এটা কোনো কথা? সরকারি ওয়েবসাইটের মধ্যে আর্কিটেক্ট ম্যাম দেখা যাচ্ছে। এটাই হচ্ছে নামকরণের কারণ। আপনাকে যেটা বলছিলাম, আমরা তো কোনো কিছু আসলে, আমরা কালকে কি করব, 3 মাস কাজ করে থেমে যাব, কি 3 দিন কাজ করে থেমে যাব, কি কাজ করব, কিছু তো জানা ছিল না। সো নিজেদের একটা গ্রুপের নামকরণের প্রশ্নই আসে না। আমাদের কোনো ওয়েব পেজ নাই, আমাদের কোনো ফেসবুক পেজ নাই, আমাদের কোনো কিছু ওই লেভেলে আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, একেবারে। এবং আরেকটা বড় রিয়েলাইজেশন আপনার সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন প্রচারের কথা, আজকে কিন্তু আমি এসছি, তার মানে আমার মধ্যেও একটা পরিবর্তন এসছে। এই পরিবর্তনটার প্রধান কারণ হচ্ছে, একটা পর্যায়ে দেখলাম যে কোনো একটা ভালো কাজ আপনি যখন করতে যান, আপনি একাই যদি একটা ভালো কাজ করেন, কিভাবে যেন অনেকগুলো ভালো মানুষ আপনার সঙ্গে যুক্ত হয়ে যায়, কাজটা কিন্তু থেমে থাকে না। এই ব্যাপারটাকে প্রচার করা দরকার আছে। এই অংশটাকে বিশেষভাবে প্রচার করা দরকার আছে। আমি না আপনাদের কাছে খুব অনুরোধ জানাবো, এই আমাদের মতো যে মানুষগুলো আছে সবাইকে ডেকে আপনারা প্রচার করেন, সবার কথা চেষ্টাটা করব। কারণ আপনার সাথে, মানে আপনাকে দেখে আমি যেমন আগ্রহী হয়ে উঠছি, নিশ্চয়ই আমি নিশ্চিত যে যিনি আপনার কথাগুলো শুনবেন, ছোট করে হলেও সে তার আগ্রহ তৈরি হবে, কোনো না কোনোভাবে সে চেষ্টা করবে পাশে থাকার। অন্তত আপনি যেটা বললেন যে অন্তত বিছানার পাশে যদি যে সে দাঁড়িয়ে থাকে, সেটাও হয়তো অনেক কিছু। কারণ তার আসলে সেই মানসিক যে সংকট, এই মুহূর্তে সে মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে, যে রিহ্যাবিলিটেশন তার দরকার, মেন্টাল। আমি জানি যে আপনারা 5 মার্চ সেখানে ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস অর্গানাইজেশনের একটা ইনভাইটেশনে আপনারা সেখানে গিয়েছিলেন। ঠিক কী কারণে আসলে সেখানে যাওয়া এবং সেখানে আপনাদের ভূমিকাটা কী ছিল? আমি আমন্ত্রিত হয়েছিলাম। আচ্ছা। এবং যখন আমার কাছে ফোনটা এসছে, তখন খুব স্বাভাবিকভাবে আমি খুব অবাক হয়েছিলাম। আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমার কাছে ফোনটা এসেছিলো জেনেভা থেকেই। আমি খুব অবাক হয়েছিলাম যে ফোনটা কোথা থেকে আসলো। অবভিয়াসলি আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আমার নাম্বার কোথায় পেয়েছেন। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে, ওনারা যখন OHCHR রিপোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যখন রিপোর্টের কাজ করছিলেন, ওনারা যখন অনেক আহতর কাছে গিয়েছিলেন তাদের কাহিনী জানার জন্য, তখন সেখান থেকে
আহতরা ওনাদেরকে বলেছেন যে আমরা বেঁচে আছি কিংবা আমাদের কাজ চলছে, ইমো আন্টি এবং তার টিম আমাদেরকে, কিংবা ইমো আপু অ্যান্ড টিম কাজ করছে। তো আমাকে ফোন করে বলছিল যে উই ওয়ান্ট টু নো হু দিস ইমো আন্টি ইজ। তো এটা খুব আমার জন্য একটা অনেক বড় প্রাপ্তি ছিল, আমাদের সবার জন্য। হ্যাঁ, এবং তারপরে যখন এই ফোনটা আসলো যে জেনেভা থেকে আপনাকে নমিনেট করা হয়েছে, আপনি কি আমাদের এখানে আসতে পারবেন কিনা, আমরা আপনাকে ইনভাইট করছি। এই যেখানে আর কি OHCHR রিপোর্টটা আসলে কাউন্সিলের কাছে উপস্থাপন করা হবে, সেই ইভেন্টটাতে আমার একটা স্পিচ রাখার জন্য সিভিল সোসাইটির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাকে ডাকা হয়েছিল। এবং সেখানে আমার এক্সপিরিয়েন্সটা, সেখানে যাওয়ার পরে তাদের যে ইনপুট এবং আমার স্পিচের পরে তাদের দিক থেকে বিভিন্ন মহল থেকে যেই অনুপ্রেরণা, শুধু বলবো না, যে সমস্ত সাজেশনস, কমেন্টস আমি পেয়েছিলাম, সেইটা আসলে সেটাও একটা কারণ যে কারণে আমি আজকে এসেছি। একেবারে শেষ দিকে চলে এসেছি। ইমো, একটু জানতে চাই নারী প্রসঙ্গে, যেহেতু আমি আপনি দুজনে এখানে আছি, নারীদের অংশগ্রহণ কেমন দেখেছেন আপনি? যেভাবে আপনারা কাজ করছেন, আপনার টিমই যদি আমি ধরি, সেখানে কত শতাংশ নারী? এটা খুব মজার একটা পরিসংখ্যান। আমরা মানে ফিজিক্যালি যেই ভলান্টিয়াররা একদম মাঠ পর্যায়ে কাজ করছে, সেইখানে ধরেন 30 থেকে 40% নারী। কিন্তু তার চেয়েও বড় যেই পরিসংখ্যানটা আপনাকে দিতে চাই, যারা অভিভাবক হিসেবে এগিয়ে এসছেন, যারা একদম জানটা দিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত, এই যার দায়িত্ব নিয়েছেন তার একদম A to Z, বাসার সমস্ত কিছু, কোন ডাক্তারের সাথে কখন ফলো আপ চেক আপের জন্য যেতে হবে, তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করা থেকে শুরু করে বিদেশে বসে করছেন। কিন্তু তাদের যে এখানে পরিচিত আছে, অমুক প্রফেসর আছে, তাকে দিয়ে চোখটা একটু দেখানো, সেকেন্ড ওপিনিয়ন নেওয়া, থার্ড ওপিনিয়ন নেওয়া, এই যে অভিভাবক হিসেবে যারা কাজ করছেন, সেই জায়গাটাতে বেশিরভাগ নারী। হ্যাঁ, মানে এইটা নিয়েও বোধহয় একটা উপন্যাস রচনা করা যেতে পারে, কিংবা একটা রিসার্চ করা যেতে পারে যে কেন এই জায়গাটাতে আমরা বেশিরভাগ নারী পেয়েছি, দেশে বলেন বিদেশে বলেন। এই জায়গা থেকে আসলে 80-85% আমরা নারীদের ইনভলভমেন্ট দেখছি। আর আরেকটা ছোট্ট জিনিস, ছোট ছোট যে গ্রুপগুলো কাজ করছে, হ্যাঁ, মানে কাজ করছিল শুরুতেই, এরকম অনেকগুলো ছোট ছোট গ্রুপ আমাদের মতো, যাদের প্রাতিষ্ঠানিক কোনো, এখন পর্যন্ত হয়তো সাংগঠনিক কোনো রূপরেখা নাই, সেই গ্রুপগুলোর দলনেতা নারী। এটাও একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আমার কাছ থেকে। আন্দোলনের সময় তো আসলে নারীদের ইনভলভমেন্ট ছিলই, তারা তো পথে নেমেছিলই, কিন্তু তার পরবর্তী সময়ের যে আহতদের নিয়ে কাজ করার ক্ষেত্রেও যে পরিমাণ নারীদের ইনভলভমেন্ট আমি দেখলাম একদম মাঠ পর্যায়ে বাসাবাড়ি ফেলে, এটা খুব অনুপ্রেরণা দেয়। আর অনেক ধন্যবাদ ইমু আমাদের সাথে আসার সময় দেওয়ার জন্য, এবং আপনার কাছ থেকে এত 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 গল্প জানতে পারা, যা আসলে আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে, অনুপ্রাণিত করেছে ভীষণ রকমের। এবং যে জায়গাটিতে আসলে এই আয়োজনটি শুরু করেছিলাম আমরা, যে আর একটা মানুষ আমাদের পাশে দাঁড়াক, আমরা সবাই একসাথে দাঁড়াই, যে মানুষগুলো এই মুহূর্তে অসহায় রয়েছে তাদের জন্য, নতুন করে আমাদের যেন আর কোনো গল্প লিখতে না হয়। সেই কারণেই আমরা সেই গল্পগুলো বলে গেলাম যা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমি ফারহানা রহমান সেই গল্প বলে গেলাম, এই আয়োজনটি নিয়েছিলাম আপনাদের সাথে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।